আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে সমাধান করে দিতে যাচ্ছি 4 নং সৃজনশীল প্রশ্ন 2024 সালে ঢাকা বোর্ডে খুচরা নগদান বই থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে 4 নং সৃজনশীল প্রশ্ন খুচরা নগদান বই অংশটা। তো এখানে হিসাব বিজ্ঞানে আসলে এই প্রবলেমগুলো সলভ করা একেবারে ইজি ব্যাপার, বাট শিক্ষার্থীরা কিন্তু এটা খুব সহজেই নিতে পারে না কিংবা খুব সহজেই সমাধান করতে পারে না। তো আমি চেষ্টা করব একবারে সহজভাবে সমাধান করে দেওয়ার জন্য। ধৈর্য সহকারে পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, তো এখানে বলা আছে খুচরা নগদান বই করতে হয়। প্রথমে বলছে ক নম্বরে যে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো। তারপর মানে এই খুচরা নগদান বই করতে হবে না যে লেনদেনগুলো দ্বারা, সেই লেনদেনগুলো আমরা লিখবো একসাথে এবং মোট টাকার পরিমাণকে একসাথে যোগ করে দিব। তো এখানে দেখো বলা আছে প্রথমেই 1 তারিখে খুচরা নগদ উদ্বৃত্তির পরিমাণ 150 টাকা, প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি 750 টাকা, কার্বন রাবার ও পেন্সিল ক্রয় 75 টাকা, কাগজ ক্রয় 60 টাকা, রিক্সা ভাড়া 40 টাকা, বাকিতে আসবাব অফিস সরঞ্জাম ক্রয় 1800 টাকা, ইন্টারনেট ব্যয় 120 টাকা, বাস ভাড়া 50 টাকা, পুরাতন খবরের কাগজ বিক্রয় 90 টাকা, ডাক খরচ। এখানে এই দুটো লেনদেন আসলে নগদান বইতে, এই খুচরা নগদান বইতে আসে না। কি কি আসে না? বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, আমরা বাকি কোনো হিসাব করি না। এটা টাকার পরিমাণ হচ্ছে 1800 টাকা। আবার পুরাতন খবরের কাগজ বিক্রয় আমরা শুধু খুচরা খরচের পরিমাণ হিসাব করি। সো পুরাতন খবরের কাগজ বিক্রয় এটাও এখানে আসবে না। তাহলে মার্চের 9 তারিখ এবং মার্চের 14 তারিখ এই দুটো লেনদেন তাহলে আসবে না। এবার টাকার পরিমাণ যদি আমি যোগ করি তাহলে টাকার পরিমাণ হবে কত টাকা? 1890 টাকা। তো এইভাবে আর কি আমাদের হিসাবটা করতে হবে। এটা হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর ক। নগদান বইতে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো একসাথে করে যোগ করে দিলাম। এবার আমরা সমাধান করব খ নাম্বার। একটি অগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। তাহলে অগ্রপ্রদত্ত বা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। অগ্রদত্ত পদ্ধতিটা কি সেটা একটু ক্লিয়ার করি। অগ্রদত্ত পদ্ধতি হচ্ছে যদি মানে এখানে হিসাবটা কিভাবে হবে সেটাই হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। যেমন একজন কর্মচারী বা কেরোয়ানি সে কিন্তু বছর থেকে প্রতিদিন বা প্রত্যেকটা মুহূর্তে যে ছোট ছোট খরচগুলো হয় তার জন্য টাকা চাইতে পারে না। এজন্য সে কি করে? সে 15 দিন বা 1 সপ্তাহ বা 1 মাসের যত খরচ হবে সেই খরচগুলো ছোট ছোট করে লিখে রাখার পরে সে টাকাটা তার বস থেকে নিয়ে নেয়। এখন কথা হচ্ছে সে কি টাকা তার বসের থেকে নিয়ে খরচ করবে নাকি তার থেকে খরচ করবে তারপর বস দিয়ে দেবে? না, সে কখনোই তার নিজের টাকা খরচ করবে না, সে সব সময়ের জন্য খরচ করবে বসের টাকা। তাহলে কিভাবে খরচ করবে? সে প্রথমে বস তাকে 500 বা 1000 টাকা দিয়ে দেবে। যেমন এই অঙ্কের মধ্যে বস তাকে দিয়েছে 750 টাকা আর তার কাছে আগের ছিল 150 টাকা। অর্থাৎ একটা বিষয় ক্লিয়ার যে গত প্রথম মাসে তাকে দিয়েছিল, মানে মার্চের আগে ফেব্রুয়ারি মাসে তাকে দেয়া হয়েছিল 750 এবং 150 900 টাকা তাকে দেয়া হয়। সে এই 900 টাকা থেকে 750 টাকা গত মাসে খরচ করেছিল, তার কাছে উদ্বৃত্ত ছিল 150 টাকা। অগ্রদত্ত নিয়ম হচ্ছে গত মাসে যে খরচ হবে প্রধান ক্যাশিয়ার তার নিচের হিসাব রক্ষককে সেই পরিমাণ টাকা পরবর্তী মাসে প্রদান করবে। যেমন গত মাসে খরচ হয়েছিল 750 টাকা দেখে এ মাসেও কিন্তু মানে মার্চ মাসেও কিন্তু 750 টাকা দিয়েছে, তবে তার কাছে আগে ছিল 150 টাকা, অর্থাৎ এর আগের যে ছিল 150 টাকা। যাই হোক, তাহলে এখন আমরা এই মার্চের 1 তারিখে দুটো লেনদেন লিখব। একটা হচ্ছে খুচরা নগদ উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা হবে? 150 টাকা। আসলে এটা আহামরি কোনো অঙ্ক না বা কোনো কঠিন অঙ্ক না, একবারেই সহজ অঙ্ক, একটু সহজভাবে নিলেই হবে। সো অনেকে এটা সহজভাবে নেয় না, যে কারণে একটু প্রবলেম হতেই পারে। এই বিশেষ করে অগ্রদত্ত নিয়ম বললেই আর পারে না। আসলে অগ্রদত্ত নিয়ম বলতে এখানে লাস্টে ছোট্ট একটা কাজ করতে হয়, তাছাড়া কিছুই না, তাছাড়া সব একই রকম অঙ্ক, একই জিনিস। ওকে, প্রথমে ব্যালেন্স বিডি, তারপরে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি, তাহলে খুচরা নগদান হিসাব বা নগদান হিসাব। ওকে, তাহলে নগদান হিসাব কত টাকা? 750 টাকা। ওকে, এখন ঘটনা হচ্ছে আমি এই যে ছকটা করেছি, ছকটা কিন্তু আমার নিজে থেকে করেছি, আমি আগেই করে রেখেছি।
এখন ঘটনা হচ্ছে স্যার ছকটা আপনি কিভাবে করলেন? ছকটা করার জন্য সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে যে এই প্রত্যেকটা লেনদেন কোন কোন ঘরে যাবে, কোন এন্ট্রিটা কোন ঘরে যাবে। এখন স্যার কোন এন্ট্রি কোন ঘরে যাবে আমি কিভাবে বুঝবো? আমার লেকচার শিট আছে, একটা লেকচার শিটের মধ্যে আমি সুন্দর করে লিখে রেখেছি কোন এন্ট্রিটা কোন ঘরে যাবে। যেমন যাতায়াতের ঘরে যাবে যাতায়াত, বাস ভাড়া, রিক্সা ভাড়া। ডাক ও তারের মধ্যে যাবে ডাক টিকিট ক্রয়, খাম ক্রয়, টেলিগ্রাম, পার্সেল প্রেরণ। তারপরে আপ্যায়ন খরচের মধ্যে যাবে আপ্যায়ন খরচ, চা নাস্তা বাবদ খরচ ইত্যাদি। প্যাকিং বাধাই খরচের মধ্যে প্যাকিং বাধাই খরচ ইত্যাদি। বিবিধ খরচের মধ্যে যাবে কর্মচারীদের বকশিস প্রদান, বিবিধ খরচ, অফিস পরিচ্ছন্ন খরচ, ভিক্ষা প্রদান, বিবিধ খরচ, পিয়নকে বকশিস। এই ধরনের দেখো প্রত্যেকটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কোনটা কোন ঘরে যাবে, সেই হিসেবে আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে এখন বুঝতে পারলাম যে এখানে আমি প্রত্যেকটা লেনদেনকে বিশ্লেষণ করে দেখলাম যে প্রত্যেকটা লেনদেন এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘরে ভাগ করা যাচ্ছে, মানে পাঁচটা ঘরে যাবে। তো আমি সেভাবেই লিখেছি, এখন তুমিও এভাবে লিখে রাখবে, অথবা তুমি আগেই লিখবে, লেখার পরে সেভাবে ছক করবে। ওকে, আগে বিশ্লেষণ করে দেখে নিও। হ্যাঁ, তারপর মার্চের 2 তারিখে বলা আছে কার্বন ক্রয়, কার্বন রাবার। দেখো এখানে কিন্তু মিক্স কার্বন, রাবার ও পেন্সিল, এটা ছাপা, মানে কার্বন ক্রয় ছাপার কাজে যায়, এবং রাবার পেন্সিল মণিহারি, তার মানে ছাপা ও মণিহারি। ছাপা ও মণিহারি কত টাকা হবে? 75 টাকা হবে। তাহলে এখানে লিখবো কত? 75 টাকা। আর মোট প্রদানের ঘরে কিন্তু সব টাকার এন্ট্রিটা মোট প্রদানের ঘরে আসে। তাহলে আমাদেরকে মোট প্রদানের ঘরে লিখতে হবে কত? 75 টাকা। মোট প্রদানের ঘরে সব টাকা যাবে, আর প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে একবার করে যাবে। কাগজ ক্রয় হচ্ছে 60 টাকা, তাহলে এখানে লিখবো কত? 60 টাকা। আর কাগজটা হচ্ছে ছাপা মণিহারির মধ্যে যায়, এই জন্য ছাপা মণিহারির মধ্যে 60 টাকা লিখলাম। তারপরে রিক্সা ভাড়া কত? 40 টাকা, তাহলে এখানে লিখবো কত? 40 টাকা। রিক্সা ভাড়া মোট টাকার ঘরে একবার লিখতে হবে 40 টাকা। তারপরে যাতায়াতের ঘরে লিখতে হবে 40 টাকা। রিক্সা ভাড়া একটা, যাতায়াত খরচ। তারপর বাকিতে অফিস সরঞ্জাম করা, এটা আসবে না। তারপর ইন্টারনেট ব্যয় 120 টাকা, তাহলে এখানে ইন্টারনেট ব্যয় 120 টাকা। ইন্টারনেট ব্যয়টা হচ্ছে ডাক ও তারের মধ্যে যাবে। তারপর বাস ভাড়া প্রদান, তাহলে বাস ভাড়া 50 টাকা। এখানে বাস ভাড়া লিখবো, এটা হচ্ছে 14 তারিখের লেনদেন না, এটা হচ্ছে 12 তারিখের লেনদেন। 10, তারপরে 12 তারিখ। 10 তারিখ ইন্টারনেট ব্যয় ছিল, 12 তারিখ হচ্ছে বাস ভাড়া প্রদান, তাহলে এখানে 12 তারিখে বাস ভাড়া 50 টাকা। এবং বাস ভাড়া হচ্ছে একটা যাতায়াত খরচ, তাই যাতায়াত খরচের ঘরে লিখব 50 টাকা। ব্যাস, এবার লিখব ডাক খরচ প্রদান 30 টাকা। জাস্ট এখানে লিখব ডাক খরচ, এটা হচ্ছে 12 তারিখ বাস ভাড়া, তারপরে 18 তারিখ, 12 তারিখের পরে 18 তারিখ। ডাক খরচ 30 টাকা, এটা যাবে এই যে ডাক ও তারের খরচে। ডাক খরচের পরে চা, চিনি ও বিস্কিট। তো চা, চিনি, বিস্কিট এই খরচগুলো কোথায় খরচ হয়? এটা হচ্ছে আপ্যায়ন করতে গেলে খরচ হয় 340 টাকা। 18 তারিখের পর 22 তারিখ 340 টাকা মোট ঘরে যাবে, আর আপ্যায়নের ঘরে যাবে 340 টাকা। তারপরে আছে হচ্ছে মণিহারি খরচ প্রদান 50 টাকা, তাহলে মণিহারি খরচ, মণিহারি 50, এখানে লিখব মণিহারি খরচ 50 টাকা। এবং এটা হচ্ছে 27 তারিখের লেনদেন। মোট ঘরে একবার লিখব 50 টাকা, ছাপা মণিহারি ঘরে লিখব 50 টাকা। ব্যাস, তারপর মণিহারির পরে পিয়নকে বকশিস প্রদান 40 টাকা, এটা হচ্ছে 31 তারিখে পিয়নকে বকশিস 40 টাকা। মোট ঘরে একবার লিখব 40 টাকা, তারপরে বিবিধ ঘরে লিখব একবার 40 টাকা। হয়ে গেল। তাহলে আমরা কিন্তু খরচগুলো সব লিখে ফেললাম। আমি প্রয়োজনে আরেকবার একটু রিভিশন দিয়ে নিই। এখানে ছিল কত? এখানে আছে হচ্ছে
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ওকে, আমার সবগুলো এন্ট্রি লেখা শেষ। এখন কি করতে হবে? এই সব খরচগুলোকে একসাথে যোগ করব, তারপর এই যে মোট ঘরে বসাবো। তাহলে আমি ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি। কি 75, 60, 40, 120, 50, 30, 340, 50, শুধু 40, 805 টাকা। ওকে, আমি আরও একবার হিসাব করে দেখি প্রয়োজনে। প্রথমে 75 টাকা, তারপরে 60 টাকা, তারপরে 40 টাকা, তারপরে 120 টাকা, তারপর 50 টাকা, তারপর 30 টাকা, তারপর 340 টাকা, তারপর 50 টাকা, তারপর 40 টাকা, 805 টাকা। চমৎকার, এখানে মোট 805 টাকা। এখন মনিহারি, ছাপা মনিহারির ঘরে দেখি মোট কত হয়। তাহলে শুধু ছাপা মনিহারির হিসাবটাই করব, মানে এখন প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব করতে হয়। 75 টাকা, তারপর 60 টাকা, তারপর 50 টাকা, 185 টাকা, তারপর এটা হবে শুধু 90 টাকা, তারপর এখানে হবে 90 টাকার পরে এখানে হবে 120 আর 30, 150 টাকা, শুধু 40 টাকা আর 340 টাকা। সবগুলো ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করতে হবে। প্রত্যেকটা এন্ট্রিতে কি করতে হবে? ডাবল দাগ দিতে হবে। এখন আমাদের বাম পাশের দিকে টাকা তাকাতে হবে। এখানে ছিল 900 টাকা। তো এই 900 টাকা হচ্ছে আমাদের জের। তাহলে এইখানে আমরা কি করব? এই দুটো যোগ করে আমরা এখানে বসাবো। কোথায়? ঠিক এই যে এখানে যে ঘরটা আছে সেই ঘরের বিপরীত পাশে। $900 টাকা হবে। এই 900 টাকা একইভাবে এই পাশে বসাবো। এখন খেয়াল করে দেখো, এখানে আছে 900 জের, আর এই 900 থেকে যদি আমি 850 টাকা বাদ দিয়ে দেই, 805 টাকা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স সিডি বের হবে। এখন কি করব? এই 805 টাকা আর এই 900 টাকার বিয়োগফলটা লিখবো। এখানে কত টাকা হবে? নিশ্চয়ই 95 টাকা হবে। তো সেই 95 টাকা এখানে লিখব। এটা নাম হবে ব্যালেন্স সিডি, এবং মার্চ মাসের 31 তারিখে। সিডি। ওকে, ব্যালেন্স সিডি হবে। তো ব্যালেন্স সিডি লিখলাম। এরপরে যেটা করতে হবে, এই ব্যালেন্স সিডিটা আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে। 31 তারিখে ব্যালেন্স সিডি, আবার পরের মাসে যে ওটা ব্যালেন্স বিডি হবে। সো এখানে লিখব কি? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে পরবর্তী মাসে কিন্তু আমি এই জেরটা নিয়ে অঙ্ক করা শুরু করব, এই 95 টাকা নিয়ে। তাহলে 95 টাকা হচ্ছে আমার পরের মাসের ব্যালেন্স। এই যে 95 টাকা, ব্যাস 95 টাকা। এখানে আমার ডাবল দাগ দেওয়ার প্রয়োজন নেই। এখন ঘটনা আছে, স্যার অগ্রদত্ত নিয়ম বললো, তার তো কোনো কাজ করলেন না। এটা হচ্ছে অগ্রদত্ত নিয়ম। গত মাসে খরচ হয়েছে 805 টাকা মার্চ মাসে, তাহলে এপ্রিল মাসে বস কিন্তু 805 টাকা দেবে। তার মানে এটাই হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে নগদান হিসাব। এইটুকু লেখা মানেই অগ্রদত্ত নিয়ম। কত টাকা? 805 টাকা। তাহলে খেয়াল করো, জের হচ্ছে 95 টাকা, 805 টাকা। পরের মাসের অঙ্কটা
এপ্রিল মাসে অঙ্কটা কিন্তু আমরা এই ব্যালেন্স নিয়ে শুরু করব 85 টাকার, এবং 85 টাকার ব্যালেন্স সাথে নগদান হিসাব হবে কত 805 টাকা, মানে প্রধান ক্যাশিয়ার হাতে 805 টাকা দিয়ে বলবে এই মাসের খুচরা খরচগুলো চালিয়ে নাও। এ হচ্ছে আমাদের খুচরা নগদান বই। এবার আমাদের কি বলা হয়েছে একটু দেখি। অগ্রদত্ত ব্যয় সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। খতিয়ান হিসাব প্রস্তুত করার আগে আমাদেরকে জাবেদা তৈরি করা শিখতে হবে। জাবেদা তৈরি করা একবারেই কঠিন, একবারে কঠিন কিছুই না, মানে কঠিন মনে হয় কিন্তু কঠিন কিছু না। প্রথমে হচ্ছে আমি জাবেদাগুলো লিখেছি, তো জাবেদা তুমি কিছু জাবেদা মুখস্থ করে রাখা ভালো, মানে এটা যে জাবেদাগুলো আছে অ্যাকচুয়াল জাবেদা, সেই জাবেদাগুলো মুখস্থ করে রাখতে হবে, তাহলে কখনোই ভুল হবে না। কি কি? খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব ক্রেডিট, আর সকল খুচরা খরচ হিসাব ডেবিট হবে, শুধুমাত্র খুচরা নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে, তারপর আবার খুচরা নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এই হচ্ছে আমাদের কাজ, এটা কঠিন কিছু না, মানে একটা জাবেদা মুখস্থ রাখলে হয়েছে। এই যে সবগুলা খরচ ডেবিট হয়, এই যে এখানে যে খরচগুলো আছে সব খরচগুলা ডেবিট হয়। ওকে, তো এখন আমরা সরাসরি অঙ্কে যাই, দেন টাকার পরিমাণগুলো লিখে দিই। দেখো প্রথমে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে প্রধান ক্যাশিয়ার যে টাকাটা দিছে, প্রধান ক্যাশিয়ার প্রথমে টাকা দিছিল কত টাকা, প্রধান ক্যাশিয়ার কিন্তু প্রথমে যে টাকাটা দিছিল সেটা হচ্ছে আমি এখানে লিখেছিলাম, এই যে 750 টাকা দিছিল, আর ব্যালেন্স ছিল 150। তো ব্যালেন্সের আমরা জাবেদা লিখি না, আমরা লিখি শুধুমাত্র প্রধান ক্যাশিয়ার যে টাকাটা দিছে 150 টাকা সেইটা জাবেদা লিখব। ডেবিট পাশে হবে 150 টাকা, ক্রেডিট পাশে হবে 150 টাকা, ব্যাস। ওকে, এবার ছাপা ও মনিহারি হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। এই ছাপা ও মনিহারি হিসাব কোথায় পাবো? ছাপা মনিহারি হিসাব হচ্ছে এই যে ছাপা মনিহারি যে জের 185 টাকা, এইটা টাকা লিখতে হবে। যাতায়াত খরচ ছিল 90 টাকা, তাহলে এখানে লিখবো কত টাকা 90 টাকা, যাতায়াত খরচ 90 টাকা, 90 টাকা। তারপরে 90 টাকার পরে ডাক ও তার খরচ ছিল 150 টাকা, ডাক ও তার খরচ 150 টাকা। ওকে, 150 টাকা। তারপর হচ্ছে বিবিধ খরচ 40 টাকা, 40 টাকা। তারপর এবার এই সবগুলো একসাথে করে কি করতে হবে, আমাদেরকে ক্রেডিট করতে হবে। আপ্যায়ন খরচ কত ছিল? আপ্যায়ন খরচ ছিল 340 টাকা, ব্যাস। এই সবগুলো একসাথে কিন্তু ক্রেডিট হবে। ওকে, সবগুলো ডেবিট লিখে ফেললাম। এখন সবগুলো একসাথে করে কত হবে 805 টাকা, কারণ এর আগে কিন্তু আমরা হিসাবটা করেছিলাম 805 টাকা। আমি দেখাচ্ছি কোথায় হিসাবটা করা ছিল, এই যে সবগুলো একসাথে, এই যে সব খরচই তো এখানে লেখা ছিল, কত ছিল 805 টাকা। আমি দরকার হলে তোমাকে আরো একবার দেখাই হিসাব করে যে আসলে 805 টাকা হয় কিনা। প্রথমে আছে 185 টাকা, তারপর আছে 90 টাকা, তারপর আছে 150 টাকা, তারপর আছে 40 টাকা, তারপর আছে 340 টাকা, 805 টাকা। তাহলে এই 805 টাকা আমাদের এই যে এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে দিলাম, শেষ আমাদের এখানে হিসাব। আমাদের এই ঘরগুলো আর দরকার নেই, সো এই ঘরগুলো কি করতে হবে কেটে দিতে হবে। ওকে, এইবার আমাদের এই যে একটা হিসাব করলাম, এই হিসাবটা থেকে আমরা কি করব এখন, যেহেতু অগ্রদত্ত নিয়ম বলছে তখন তাহলে কিন্তু আমরা একটা কাজ করব, অগ্রদত্ত নিয়মে যেহেতু বলছে তাহলে জাবেদাটা অগ্রদত্ত নিয়মে হতে হবে। এই জন্য এই যে প্রথম যে জাবেদাটা ছিল না, পরে কিন্তু সেম জাবেদাটা হবে, এবং জাবেদা হবে এই যে মালিক কত টাকা দিবে 805 টাকা, এই জন্য আমরা এখানে লিখব 805 টাকা, আবার এখানে লিখব কত 805 টাকা। মানে খুচরা প্রধান ক্যাশিয়ার ছোট ক্যাশিয়ারকে এই 805 টাকা আবার পেমেন্ট করবে পরবর্তী মাসে, এই জন্য এই হিসাবটা আমরা এভাবে লিখব। আর এগুলো সব কি হবে মার্চের 31 তারিখ, সব হিসাবগুলো একসাথে মার্চ হিসাব করে মার্চের 31 তারিখে জাবেদা লিখতে হবে, আর এটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ। জাস্ট এই অগ্রিম যে একটা জাবেদা দিতে হয়, এটা হচ্ছে অগ্রদত্ত নিয়ম, মানে অগ্রিম আমরা বুঝতে পারি কত টাকা প্রদান করবে। এইবার এখান থেকে খতিয়ান তৈরি করতে হবে, এখান থেকে খতিয়ান তৈরি করতে হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো আমি অলরেডি ছক করে রেখেছি, যে কারণে আমার আরো সুবিধা হবে বুঝতে। দেখো ছক করা আছে। 4 নং প্রশ্নের উত্তর গ, এখানে আমি ছাপা মনিহারির জন্য একটা, যাতায়াতের জন্য একটা, নগদানের জন্য, ডাকতারের জন্য একটা, বিবিধ খরচের জন্য একটা এবং আপ্যায়ন খরচের জন্য একটা, প্রত্যেকটার জন্য একটা করে হিসাব করেছে, আর একটা টোটাল খুচরা নগদান হিসাবের জন্য। তো প্রথমে খুচরা নগদান হিসাব, ছাপা মনিহারি কত টাকা ছিল, ছাপা মনিহারি
ডেবিট 185 টাকা, তার মানে টাকা বসবে ডেবিট পাশে 185 টাকা কিন্তু লিখবো খুচরা নগদান হিসাব, টাকা বলবে কোথায় ডেবিট পাশে, কত টাকা 185 টাকা, তাহলে আমরা এই ডেবিট পাশে লিখবো 185 টাকা, এই ডেবিট পাশে লিখবো 185 টাকা। ব্যাস হয়ে গেল। সবসময় খুচরা নগদান হিসাব লিখবো আমরা, যা যে হিসাব করি তার বিপরীতটা লিখে থাকি সবসময়। তারপর নগদান খুচরা ছাপা মনিহারি গেল। এখন হচ্ছে যাতায়াত হিসাব। যাতায়াত হিসাবে 90 টাকা, কিন্তু শিরোনাম হবে খুচরা নগদান হিসাব, কত 90 টাকা। খরচগুলো সব ডেবিট দেখে ডেবিট পাশে বসছে। ওকে, তারপরে ডাক ও তার খরচ। ডাক ও তার খরচ কত টাকা আছে? 150 টাকা ডাক ও তার খরচ, তাহলে এখানে লিখবো 150 টাকা ডেবিট 150 টাকা। তাহলে কেন ডেবিট লিখলাম? ডাক ও তার খরচ হিসাব ক্রেডিট ডেবিট, তাই ডেবিট পাশে টাকাটা লিখলাম। আর সবসময় আমরা জাবেদা থেকে খতিয়ানে বিপরীত হিসাবটা লিখে থাকি। ওকে, বিপরীত বলতে এই যে বিবিধ হিসাব গেল, ডাক ও তার গেল, এখন বিবিধ হিসাব হবে। বিবিধ হিসাব কত আছে? 40 টাকা আছে, 40 ডেবিট পাশে 40। এরপরে কি করব? আপ্যায়ন খরচ 340 টাকা আছে, তাহলে এখানে লিখবো আপ্যায়ন খরচ 340 টাকা, ডেবিট পাশে লিখবো 340 টাকা। ব্যাস, এবার খুচরা নগদান হিসাব সবচেয়ে বড় হিসাব। প্রথমে ব্যালেন্স ছিল কত টাকা, আমরা প্রথমে দেখব যে এখানে ব্যালেন্স ছিল কত টাকা। খুচরা নগদান বইয়ে 150 টাকা ব্যালেন্স ছিল, আর দিছিল নগদান হিসাব দিছিল 750 টাকা। যাক, ব্যালেন্সটা আমরা এখানে লিখবো প্রথমে, ব্যালেন্স বিডি 150 টাকা। ওকে, তারপর নগদান হিসাব দিছিল কত? নগদান হিসাব দিছিল 750 টাকা। এই যে 750 টাকা। প্রথমে জাবেদা হচ্ছে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রথমে 150 টাকার জাবেদা, তারপরে হচ্ছে বাকি হিসাবগুলো করতে হবে। ওকে, তাহলে প্রথমে দেখো আমরা খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা যেহেতু খুচরা নগদান হিসাব করছি, খুচরা নগদান হিসাব করার কারণে আমরা নগদান হিসাব ক্রেডিট লিখবো কত? 150 টাকা। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এখানে 750 টাকা হবে। প্রধান ক্যাশিয়ার দিছিল 750 টাকার, ব্যালেন্স ছিল 150, 750 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 750 টাকা, 750 টাকা। এখানে ডেবিট পাশে লিখবো 750 টাকা। এইবার এই যে খুচরা নগদান হিসাব ক্রেডিট কত? 805 টাকা। প্রত্যেকটা হিসাব যেমন 185 টাকা, 340 টাকা, প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা প্রত্যেকটা ঘরে লিখে 805 টাকা খুচরা নগদান হিসাব হবে। এই যে সবগুলো খুচরা নগদান হিসাব যেহেতু করতেছি, খুচরা নগদানের বিপরীতে ছিল কি? এই খরচগুলো ছিল, তো এই খরচগুলোর টাকা আমরা লিখব। তো এখানে দেখো একটা বিষয় খেয়াল করে, খুচরা নগদান হিসাব কিন্তু ক্রেডিট, তার মানে এই টাকাগুলো সব বসবে কিন্তু ক্রেডিট পাশে। এই যে ক্রেডিট পাশে টাকাগুলো সব বসবে। ওকে, সব টাকাগুলো বসালাম। এখন আমরা এইখানে হিসাবটা করব। প্রথমে 750 থেকে 750 টাকা থেকে 185 টাকা বাদ দিব। 750 টাকা বিয়োগ 185 টাকা। তারপর জের বসাবো কত? 565 টাকা। এখানে জের হবে কত? 565 টাকা, 565। তারপরে সেখান থেকে বাদ দিব আবার 90 টাকা, তাহলে জের হয় কত? 475 টাকা, 475 টাকা। তারপর সেখান থেকে বাদ দিব হচ্ছে 150 টাকা, 325 টাকা, 325 টাকা। দুঃখিত, আমি আবার একটু হিসাবটা করি। 700 আগে ছিল 150, আর পরে হয়েছিল ব্যালেন্স ছিল 750, পরে ছিল 750, তাহলে মোট হয় কত? 950 টাকা। মানে জের হবে প্রথমে 950, প্রথম ব্যালেন্স 150, তারপরে ডেবিট পাশে হচ্ছে 750 দুটো যোগ করে, সরি 900 টাকা হবে দুটো যোগ করে। এবারে 900 টাকা থেকে আমরা বাদ দিব, 900 টাকা থেকে প্রথমে বাদ দিব 185 টাকা, 900 বিয়োগ 185 টাকা, তাহলে হবে কত? 715 টাকা। এখানে লিখবো 715 টাকা, 715 টাকা। 715 টাকা থেকে বাদ দিব শুধু 90 টাকা, তাহলে 625 টাকা,
25 টাকা। তারপর বাদ দিব 150 টাকা এখান থেকে, 150 টাকা, 475 টাকা, 475 টাকা। তারপর বাদ দিব 340 টাকা, 475 মাইনাস 340, তাহলে 135 টাকা। এখানে হবে 95 টাকা, এখানে জের আসবে হচ্ছে 95 টাকা, জের আসবে 95 টাকা। প্রথমে 900 টাকা থেকে 185 টাকা বাদ দিলে হয় 715 টাকা, 715 টাকা থেকে 90 টাকা বাদ দিলে 625 টাকা, 625 টাকা থেকে 150 টাকা বাদ দিলে হয় 625 মাইনাস 150, 475 টাকা হবে। 625 থেকে 150 বাদ দিলে 475 টাকা হবে। 475 থেকে আবার 40 বাদ দিতে হবে, তাহলে হবে 435 টাকা। 435, সেখান থেকে বাদ দিতে হবে 340 টাকা, তাহলে হবে কত? 95 টাকা। ব্যাস, এই হচ্ছে আমাদের। আসলে এই হিসাবগুলো একটু টাফ, ক্যালকুলেটরে করতে হয় সরাসরি, কম্পিউটারের ক্যালকুলেটর অনেক সময় লিখতে যেয়ে উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে খুচরা নগদান বই, খুচরা নগদান বইয়ের খতিয়ান। এখানে সব এই খতিয়ানটা একটু টাফ, তাছাড়া বাকিগুলো সবই কিন্তু সহজ, মানে এখানে হিসাব নিকাশটা বেশি, তাছাড়া কি তেমন কিছু না। তো এই হচ্ছে আমাদের কাজ। আমরা খুচরা নগদান বই করলাম, খতিয়ান করলাম, তারপরে তার জাবেদা করলাম, কোন কোন লেনদেনগুলো আসে না সেটা বুঝলাম। এই ওভারঅল সব কিছু মিলিয়ে ছিল 2024 সালে ঢাকা বোর্ডে খুচরা নগদান বই থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর পারলে স্ক্রিনে দেওয়া ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা আমার আমি ওই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের ভিডিওগুলো করে থাকি। সো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে প্রতিদিন ভিডিওগুলো পাবে, এরকম ছোট ছোট অঙ্কগুলোর সমাধান। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।